তারপর দুজন একে অপরের হাতের দিকে তাকালো। সপ্তর্ষি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, হাতে ধরে রেখেছো যে? তোমার আমিলি সোনা দেখে ফেললে আবার তোমার বিপদ হবে তো। রিয়ান সপ্তর্ষির চুলের মুঠি চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুইও তো আমার হাতে হাত ধরে রেখেছিস। তোরে অ্যাক্সেল না ট্যাক্সেল দেখে ফেললে তো আবার তোদের নতুন প্রেমে ব্যাঘাত ঘটবে, তাই না? সপ্তর্ষি রেগে গিয়ে বলল। বাজে কথা বলা বন্ধ করো। আর আমার চুল ছাড়ো বলছি। ব্যথা করছে আমার চুলে। রিয়ান তার চুলের মুঠি ছাড়ল না, বরং বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে চাস তুই? সপ্তর্ষি ভিয়ানের দিকে আকুল নয়নে তাকালো, কিন্তু কণ্ঠ যথাসম্ভব শক্ত করে বলল। কিছুই বলার নেই আমার। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। ভিয়ান ধীরে ধীরে ঠোঁট প্রসারিত করে হেসে ফেলল। তারপর সপ্তর্ষির চুলের মুঠি ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল। তুই দেখি আমার মতো জেদি হয়েছিস। ভাঙবি তবু মচকাবি না। আমার বউ হতে চাস নাকি? সপ্তর্ষি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। তোমার মতো মামদো ভূতের বউ হতে চাওয়ার কোনো শখ বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তুমি বরং তোমার ওই আমিলি শাকচুন্নিকে নিয়ে ওকেই বিয়ে করো। ভিয়ান স্থির কণ্ঠে জিজ্ঞেস করল। যদি ওকে রিজেক্ট করে তোকে বিয়ে করতে চাই, তাহলে তুই রাজি হবি না? সপ্তর্ষি কিছুটা চেঁচিয়ে জবাব দিল। কারো রিজেক্ট করা সেকেন্ড অপশন হতে চাই না আমি। দূরে চলে যাও আমার কাছ থেকে। তোমার মুখটাও দেখতে চাই না আমি। ভিয়ান শক্ত অথচ বিষণ্ণ কণ্ঠে বলল। যা বলছিস সব ভেবেচিন্তে বলছিস তো? পরে এটা নিয়ে আফসোস করবি না তো? সপ্তর্ষি নিজের ঠোঁট কামড়ে ধরল। তার রীতিমতো কান্না চলে আসছে। কান্না সংবরণ করে সে ধরা গলায় বলল। না, একদম আফসোস করব না। যে আমাকে ছেড়ে মুহূর্তেই অন্য নারীর মাঝে আসক্ত হতে পারে তার চলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। ভিয়ান সেই একই কণ্ঠে বলল। যদি বলি আমেরিকে আমি মন থেকে কখনো ভালোই বাসিনি, ওর সাথে শুধু ভালোবাসার নাটক করছিলাম, সবটা ওকে আগে থেকে জানিয়ে রেখেছিলাম, মন প্রাণ দিয়ে আমি শুধু তোকেই ভালোবেসেছিলাম, তাহলে? সপ্তর্ষি বিস্ফোরিত নয়নে ভিয়ানের পানে তাকালো। তার কথাগুলো যেন সে ঠিক বিশ্বাস করতে পারছে না। ভিয়ানের চেহারা শান্ত, অথচ ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটে রয়েছে। সে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে যেতে বলল। আমাকে যখন কারো প্রয়োজনই নেই, তাহলে আমার এখানে থেকে আর কি হবে? আমি বরং এখান থেকে একেবারের জন্য চলে যাই। কথাগুলো বলে ভিয়ান কিছুটা পথ চলে যেতেই সপ্তর্ষি দ্রুত ছুটে এসে পিছন থেকে তাকে ঝাপটে জড়িয়ে ধরল। ভিয়ান এতে হকচকিয়ে উঠে থেমে গেল। পরক্ষণে ঠোঁটের কোণে প্রশান্তের এক চিলতে হাসি ফুটে উঠল তার। সে জানতো ঠিক এমনটাই হবে, তবুও কোনো কথা বলল না সে। এদিকে সপ্তর্ষি হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভিয়ানের উদ্দেশ্যে বলতে লাগলো। তুমি খুব খারাপ বিয়ান ভাইয়া। খুবই খারাপ। ওই শাকচুন্নি আমেলিকে দিয়ে আমাকে ভীষণ কষ্ট দিয়েছো তুমি। এজন্য আমি তোমায় কখনো ক্ষমা করবো না, কখনো না। ভিয়ান সপ্তর্ষির হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে ফিরল। তারপর তার দুই কাঁধ চেপে ধরে শক্ত কণ্ঠে বলল। আর তুই যখন অ্যাক্সেলের সাথে হেসে কথা বলছিস, আর তুই যখন অ্যাক্সেলের সাথে হেসে কথা বলিস, ওর সাথে সময় কাটাস, তখন আমার বুকে ঠিক এভাবে চালাপড়া হতো। অথচ তুই বুঝেও কিছু বুঝতে চাইতি না। সপ্তর্ষি নাক টানতে টানতে বলল। এক্সেলকে মোটেও আমি ওসব ভাবি না। ও জাস্ট আমার ফ্রেন্ড আর কাজিন হয়। এর বাইরে অন্য অন্য কিছু ওকে ভাবি না আমি। আর না ওর প্রতি আমার কোনো অনুভূতি অনুভব করি আমি। তাহলে ও তোকে জড়িয়ে যখন ভালোবাসার কথা বলে, তাহলে কি মানা করিস না কেন? সপ্তর্ষি এবার নিচু স্বরে বলল। ওগুলো তো জাস্ট তোমায় জ্বালানোর জন্য চুপ থাকতাম। ভিয়ান মৃদু হেসে সপ্তর্ষির চোখের পানি মুছে দিতে দিতে আলতো স্বরে বলল। এখন থেকে ওর ধারে কাছে আর যাবি না তুই, কারণ তুই শুধু এবং শুধুমাত্র আমার। সপ্তর্ষি মুখ তুলে অভিযোগের সুরে বলল। তুমি ওই আমেলি পেত্নির কাছে যাবে না বিহান ভাইয়া? ওকে সুইটহার্ট, আর যাব না। কিন্তু এখন থেকে আমাকে ভাইয়ে ভাইয়ে বলা বন্ধ করবি। সপ্তর্ষি অবুঝের মতো জিজ্ঞেস করল। কেন? ভিয়ান ফিচেল হেসে বলল। সেটা খুব দ্রুত বুঝিয়ে দেবো তোকে আমি। একটু থেমে ভিয়ান আবারও বলতে শুরু করলো। আমায় নিজের অস্তিত্বে মিশিয়ে নেওয়া মানে স্বেচ্ছায় নিজের সারা অঙ্গে দাবানলে হালকা জ্বালিয়ে দেওয়া। জ্বলে পুরো ছারকার হওয়ার সাহস বা সহ্য শক্তি আদৌ তোর মাঝে আছে রে সন্ধ্যাবতী? সপ্তর্ষি ভিয়ানের দুই হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল। তোমার প্রেমের দহনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেলাম আমি, আর তুমি বলছো আমার সহ্য শক্তি বা সাহস নেই? এই সন্ধ্যাবতীর প্রেমাঙ্গনের তীব্র প্রেমের অনল তোমাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে প্রিয়তম। সপ্তর্ষির কথাগুলো শুনে ভিয়ান আলতো হাসল।
তারপর তার কপালে দৃঢ়ভাবে চুমু খেয়ে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের আলতো পরশ বুলালো। সপ্তর্ষি কেঁপে উঠে ভিয়ানের দুই কাঁধ খামচে ধরল। তারপর দুজন দুজনের কপালে কপাল ঠেকিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর আচমকাই হেসে উঠল দুজন। এদিকে তাদের দুজনের মিষ্টি প্রেমের রসায়ন এতক্ষণ যাবৎ আড়ালে আবডালে পর্যবেক্ষণ করছিল আমেলি। এই দৃশ্য দেখে এবং তাদের কথোপকথন শুনে রাগে তার মস্তিষ্ক রীতিমতো ঝলসে যাওয়ার উপক্রম হলো। সপ্তর্ষি ও ভিয়ান দুজনের প্রতি প্রবল রাগের সঞ্চার হলো তার। কিছুক্ষণ যাবৎ রাগে কাঁপতে কাঁপতে হঠাৎ করে তার মাথায় কিছু একটা চলে আসলো। আমেলি দ্রুত পায়ে হেঁটে গিয়ে অ্যাক্সেলের রুমের দরজায় টোকা দিল। অ্যাক্সেল রুমে বসে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলছিল। দরজায় করাঘাত শুনতে পেয়ে সে দ্রুত উঠে গিয়ে দরজা খুলে আমেলিকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। অ্যাক্সেল অবাক কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে যে? আগে ভেতরে আসতে দাও, তারপর বলছি। কথাটা বলে অ্যাক্সেলকে কিছু করার সুযোগ না দিয়ে আমেলি দ্রুত ভিতরে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল। তারপর রুমের সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। অ্যাক্সেল তার দিকে ছুটে এসে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বলবে প্লিজ? হঠাৎ আমার রুমে এসে এভাবে দরজা বন্ধ করলে কেন? আমেলি অ্যাক্সেলের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, এভাবে দরজা বন্ধ করেছি কারণ কিছুক্ষণ আগে তোমার এলসা আর আমি রিয়ানের প্রেমলীলা সচক্ষে পর্যবেক্ষণ করে এসেছি। অ্যাক্সেল তার পাশে বসে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো। কি হয়েছে খুলে বলো তো আমায়। আমেলি শুরু থেকে সবটা অ্যাক্সেলকে খুলে বলল। সবটা শুনে মুহূর্তে অ্যাক্সেলের চেহারার রং পাল্টে গেল। তারপর শকতোক্তি করে বলল, এই জন্যই সেদিন আলসার সামনে আমার প্রতি এমন আচরণ করেছিলে ভিয়ান। তার মানে ও সত্যি সত্যি আলসাকে পছন্দ করে? না না না, আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আলসা আমার অনুভবের প্রথম প্রণয়। আমেলি তার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, কিছু বুঝতে পারছো এক্সেল? তোমার ভালোবাসা অন্য কারো হয়ে যাচ্ছে, সাথে আমার ভালোবাসার মানুষটাও অন্য কারো হয়ে যাচ্ছে, আর আমরা দুজন সেটা কিছুতেই হতে দিতে পারি না। আমেলি এক হাতে মাথা চেপে ধরে ক্ষুব্ধ কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, এক্ষেত্রে এখন আমরা কি করতে পারি বলে তোমার মনে হয়? আমি জানি না আমার কি করা উচিত, তবে এক্ষেত্রে আমাদের মাঝে আসা তৃতীয় পক্ষকে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কথাগুলো বলে আবারও কিছু একটা মাথায় আসতেই আমেলি দ্রুত সোফা থেকে উঠে দাঁড়িয়ে দরজা খুলে রুম থেকে চলে গেল। অ্যাক্সেল এখনো থম মেরে সেখানে বসে রইল। তার মস্তিষ্কে এই মুহূর্তে ফাঁকা ফাঁকা লাগছে। শূন্য মস্তিষ্কে কেবল আমিলের বলা একটা কথাই ঘুরে ফিরে আসছে। সময়ের পরিক্রমায় কেটে গেছে পুরো একটা দিন। রিয়ান ও সপ্তর্ষির মাঝে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তারা আগের মতো আবারও স্বাভাবিক সম্পর্কে চলে গিয়েছে। তবে দুজনের মনের সম্পর্কটাকে আরও এক ধাপ নতুনভাবে এগিয়ে নেওয়ার ইচ্ছে জন্ম নিয়েছে দুজনের মনে। যদিও এখনো পর্যন্ত সরাসরি সেসব কথা মুখে প্রকাশ করেনি কেউই। তখন তপ্ত দুপুরবেলা। সপ্তর্ষি সৈয়দ ম্যানশন থেকে কিছুটা দূরে বড় একটা পুকুরের পাড়ে দোলনায় বসে একা একা দোল খাচ্ছে। বড় একটা বট গাছের নিচে বাঁধা বড় একটি দোলনা, যেটাতে জোরে জোরে দোল খেলে পুরো পুকুরের মাঝামাঝি অবস্থান পর্যন্ত যাওয়া যায়। দোলনায় বসে বসে সে ভিয়ানের কথাই ভাবছিল। ভিয়ান একটা জরুরি কাজের উদ্দেশ্যে উপজেলা শহরে গিয়েছে। ফিরতে ফিরতে তার রাত হয়ে যেতে পারে। এদিকে সপ্তর্ষির ভাবনার মাঝে হঠাৎ করে আমেলি কোথা থেকে যেন সেখানে উদয় হলো। সে সোজা সপ্তর্ষির পিছনে এসে দাঁড়ালো। এদিকে নিজের পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে সপ্তর্ষি স্থির হয়ে বসে গিয়ে পেছনে ঘুরে তাকালো। আমেলি চুপচাপ ঠোঁটের কোণে ঠান্ডা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। সপ্তর্ষি ভ্রুকুচকে তাকিয়ে তাকে প্রশ্ন করলো, মিস আমেলি দুবোয়া, আপনি হঠাৎ এখানে কেন? আমেলি শান্ত কণ্ঠে জবাব দিল। ভাবলাম তুমি একা একা বসে আছো, তাই তোমাকে একটু সঙ্গ দিই। সপ্তর্ষি সামনের দিকে তাকিয়ে বলল। তার কোনো প্রয়োজন নেই। আমেলি পেছন থেকে সপ্তর্ষির দুই কাঁধ জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আহা, এমন করছো কেন? তোমার সাথে একটু ভাব জমাতে এসেছি শুধু। আমি বরং তোমার দোলনায় জোরে জোরে দোল খাইয়ে দিই। কথাগুলো বলে সপ্তর্ষিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমেলি তার দোলনায় জোরে জোরে দোল দিতে লাগলো। তবে এর মধ্যে দড়ির একাংশ যে সে তীক্ষ্ণ ছুরি দিয়ে কেটে ফেলেছে, সেটা সপ্তর্ষির দৃষ্টিগোচর হলো না। দোলনা জোরে জোরে পুকুরের মাঝ বরাবর ছুটে গিয়ে আবারও ফিরে আসতে লাগলো পারে। সপ্তর্ষি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরক্ষণে খিলখিল করে হেসে উঠল। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ মাছ পুকুরে গিয়ে সপ্তর্ষি দোলনা থেকে ছিটকে পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরের গভীরতা বেশি হওয়ায় এবং সপ্তর্ষি সাঁতার না জানায় সে পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খেতে লাগলো। হাত দুটো উঁচিয়ে বারবার উঠে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো।
কিন্তু ততই যেন পানির নিচে তলিয়ে যেতে লাগলো সে। অপরদিকে আমিলি জোরে জোরে পৈশাচিক হাসতে হাসতে বলে উঠল, আমাকে পুকুরে ফেলে দিয়েছিলি তাই না? দেখ এবার মজা কাকে বলে। আমার ভিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি না? তোকে ওর জীবন ওর দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেবো আমি। সপ্তর্ষির কানে প্রবেশ করলো আমিলির বলা প্রত্যেকটি কথা। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে যেতে লাগলো এবং সে পানির অতল গভীরে তলিয়ে যেতে লাগলো। এদিকে আমিলি হাসি থামালে কারো পদধ্বনি শুনতে পেল। মুহূর্তেই সতর্ক হয়ে গিয়ে চারপাশে একবার নজর বুলিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল সে। এদিকে সদর উপজেলায় এসে ভিয়ান একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। সপ্তর্ষির জন্য শখ করে পায়ের পায়েল, হাতে রেশমি চুড়ি সহ আরো অনেক কিছু কিনে নিয়েছে সে। আজ সে তাকে মনের কথা বলবে স্থির করলো। বলে স্থির করলো। কিন্তু তার মনটা এই মুহূর্তে ভীষণ অস্থির হয়ে রয়েছে। একটা অজানা আশঙ্কায় বুক ভার হয়ে রয়েছে তার। সেই সাথে সপ্তর্ষিকে খুব করে দেখতে ইচ্ছে করছে। সেজন্য দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে লাগলো সে। এদিকে ভিয়ান যখন দ্রুত কার ড্রাইভ করছিল তখন বিপরীত পাশ থেকে একটি দ্রুত গতির কার এসে মুহূর্তেই তার গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। ভিয়ান স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা পাশে সরাতে চাইলেও শেষ রক্ষা হলো না। মুখোমুখি সংঘর্ষের ফলে মুহূর্তেই দূরে ছিটকে পড়ল ভিয়ানের গাড়িটা। সাথে সাথে গাড়ি সহ উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হলো সে। তবে জ্ঞান হারানোর আগে তার কেন যেন গাড়িটাকে ভীষণ পরিচিত বলে মনে হয়েছিল। এদিকে রাস্তার আশেপাশে লোকজন দ্রুত ছুটে এসে ভিয়ানের গাড়িটাকে ঘিরে ধরল। গাড়ির ভেতরে আদৌ কোনো মানুষ বেঁচে আছে কিনা সেটা ভেবে তাকে উদ্ধারের উদ্দেশ্যে তারা জোর তৎপরতা শুরু করলো। রক্তাক্ত অবস্থায় ভিয়ানকে গাড়ির ভিতরে আবিষ্কার করে তারা দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করলো। তারপর অনেক কষ্ট করে ভিয়ানকে গাড়ি থেকে বের করে তাকে বাঁচিয়ে রাখার জন্য নিকটস্থ ক্লিনিকের ডাক্তার ডেকে এনে তার মাধ্যমে চিকিৎসা শুরু করাতে তৎপর হলো। ওদিকে ভিয়ানের গাড়িতে ধাক্কা দেওয়া গাড়িটা আর কারো নয়, বরং অ্যাক্সেলের ছিল। ড্রাইভিং সিটে বসে অ্যাক্সেল শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে রেখেছে। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে সে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ক্রমশ প্রচণ্ড গতিতে লাফাচ্ছে তার। তার দ্বারা কখনো কোনো মানুষকে এত জঘন্যভাবে আঘাত করা হয়ে যাবে সেটা সে হয়তো কল্পনাও করতে পারেনি। প্রেমের ক্ষেত্রে ঈর্ষার দাবানল এতটা কঠিন হয় সে কখনো ধারণাও করতে পারেনি। অ্যাক্সেল জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলতে লাগলো, আমায় ক্ষমা করো ভিয়ান, ক্ষমা করো এলসা। আমি পারিনি নিজের ভিতরে শয়তানটাকে দমিয়ে রাখতে, পারিনি নিজের ভালোবাসার মাঝে আসা তৃতীয় পক্ষকে সহ্য করতে। আমার ভিতরে অপরাধবোধ তৈরি হলেও কোনো অনুশোচনা নেই, বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কথাগুলো বলে পাগলের মতো অট্ট হাসি হাসতে লাগলো অ্যাক্সেল। তার হাসির শব্দ বদ্ধ গাড়ি জুড়ে প্রতিধ্বনিত হয়ে এক অদ্ভুত বিভীষিকা তৈরি করতে লাগলো। সপ্তর্ষি যখন পুকুরের পানি নিচে প্রায় তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই যারা, মেহুল ও মুস্কান সেখানে এসে উপস্থিত হয়েছিল। সপ্তর্ষিকে খুঁজতে খুঁজতে তারা এসে উপস্থিত হয়েছিল। এসে অবশ্য আমেলিকে দেখতে পায়নি। ডুবন্ত সপ্তর্ষির হাত দুটো পানির উপর ঈষৎ দৃশ্যমান দেখে পুকুরে নেমে তারা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করেছে। পাড়ে নিয়ে আসার পরে সপ্তর্ষির অবস্থা তখন ভীষণ আশঙ্কাজনক ছিল। এই জন্য প্রচন্ড ভয় ও উদ্বিগ্নতায় প্রত্যেকে ফেটে পড়েছিল। অবশেষে তিনজন মিলে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে এসেছিল। সপ্তর্ষির এই অবস্থা দেখে বাড়িতে এক প্রকার মাতম শুরু হয়ে গিয়েছিল। সপ্তর্ষির মা বাবা থেকে শুরু করে পরিবারের প্রত্যেকে কান্নাকাটি করে রীতিমতো হয়রান হয়ে গিয়েছিল। তারপর ডাক্তার ডেকে এনে সপ্তর্ষিকে সুস্থ করানোর পাইতারা শুরু হয়। এদিকে সপ্তর্ষিকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে আমেলি ভীষণ ঘাবড়ে গিয়েছিল। একবার পালিয়ে যাবার কথা ভাবলেও পরক্ষণে সেই সিদ্ধান্ত বদলেছে। কারণ এভাবে পালিয়ে গেলে সন্দেহের তীর্থ তার দিকে ধেয়ে আসতে পারে। তার চেয়ে ভালো সুযোগ বুঝে পরবর্তীতে পালাবে। এদিকে ভিয়ানের ফোনের মাধ্যমে লোকজন রাফসানকে কল করে সমস্ত কিছু জানিয়েছে। রাফসান হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে গিয়ে ভিয়ানকে দেখে পুনরায় বাড়িতে ফিরে এসেছে। সে যখন ভিয়ানের অ্যাক্সিডেন্ট ও তার হসপিটালে অ্যাডমিট হওয়ার খবর বাড়িতে সবাইকে জানালো, তখন আরেক দফা বাড়িতে কান্নাকাটির রোল শুরু হয়ে গেল। প্রত্যেকে যেন দিশেহারা হয়ে গেল এতে। সপ্তর্ষি অচেতন থাকায় এই খবর সে জানতে পারল না। বাড়ির অর্ধেক মানুষ ভিয়ানকে দেখতে চলে যায় এবং বাকি অর্ধেক মানুষ সপ্তর্ষির জন্য বাড়িতে রয়ে যায়। তবে দুই পক্ষের কেউই মোটেও শান্তি পায়নি। অ্যাক্সেল পুরোটা সময় নিজের রুমের এক কোণে চুপচাপ বসেছিল। নিজের কৃতকর্মের জন্য প্রবল আত্মগ্লানি তাকে প্রতিটা মুহূর্তে কুরে কুরে খাচ্ছিল।
সেসব প্রকাশ করতে না পারলেও তার বিষণ্ণতা ও নিশ্চুপতা ঠিকরে বের হয়ে আসছিল প্রতিনিয়ত। কায়ান, জারা, মেহুল, মুস্কান, রাফসান, রৌদ্র, জেসিয়া সবার মন অত্যন্ত খারাপ নিজেদের প্রিয় মানুষ দুটোর এই শোচনীয় অবস্থা দেখতে পেয়ে। এভাবে পুরো একটা দিন কেটে গেল। সপ্তর্ষির জ্ঞান ফেরার পর তার প্রথমে আমিলের করা কাজটা সম্পর্কে মনে পড়ে গেল। সে এই ব্যাপারে কিছু বলতে নেবে তার আগে মুস্কানের মাধ্যমে ভিয়ানের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হলো সে। মুহূর্তেই চিৎকার করে কেঁদে উঠল সে। ভিয়ানের কাছে ছুটে যাওয়ার জন্য রীতিমতো পাগলপাড়া হয়ে গেল। কেউ তাকে ধরে বেঁধেও আটকে রাখতে পারছে না, এমন অবস্থা হলো। সপ্তর্ষি ছুটে যেতে নিতেই মেহুলরা তাকে ঝাপটে ধরে রেখেছে, কিন্তু সে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আমাকে আমার ভিয়ান ভাইয়ের কাছে যেতে দাও, আমি ওকে দেখবো। না জানি কত কষ্ট পেয়েছে আমার ভিয়ান ভাইয়া, আর এখনো পাচ্ছে। আমার চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে তাকে একটা নজর দেখার জন্য। হৃদয়টা খা খা করছে তাকে দূরে রাখার যন্ত্রণায়। সপ্তর্ষির আকুতি ভরা আর্তনাদ পুরো ম্যানশন জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। তার আর্তনাদে একটা মানুষও চোখের পানি না ফেলে থাকতে পারল না। সপ্তর্ষির এরকম অবস্থা দেখতে পেয়ে অ্যাক্সেলের মনে প্রথমবারের মতো অনুশোচনা ও তীব্র হাহাকার জেগে উঠল। নিজেকে আড়াল করে নিয়ে চোখ দুটো বন্ধ করে সে প্রবল অনুশোচনার অনলে দগ্ধ হতে লাগলো। তার বুক চেড়ে বেরিয়ে আসলো একটি আফসোস ভরা আর্তনাদ। আমাকে ঠিক এভাবে ভালোবাসার কি ক্ষতি হতো আলসা? কয়েকদিন পর ভিয়ানকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলো। এর মধ্যে সপ্তর্ষি প্রায় প্রতিটা দিনে হসপিটালে তার কেবিনের পাশে পড়েছিল। কেউ তাকে বাড়িতে আটকে রাখতে পারেনি, অথবা এখান থেকে নিয়েও যেতে পারেনি। ভিয়ানের নিথর দেহের পাশে বসে বসে সপ্তর্ষি কোনো কথা বলতো না, কেবল শুষ্ক চোখ জোড়া ও বিষণ্ণ মুখখানা নিয়ে ভিয়ানের পাশে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এদিকে ভিয়ান যখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো, তখন সৈয়দ ম্যানশন জুড়ে এক তীব্র খুশির আমেজ বয়ে গেল। সকলেই চোখে মুখে হাসি খুশি যেন উপচে পড়ছে। এই ক্ষেত্রে কেবল নির্লিপ্ত ছিল দুটি মানুষ, অ্যাক্সেল ও আমেলি। এদিকে ড্রয়িং রুমে উপস্থিত যখন পুরো পরিবারের সদস্যরা, তখন আমেলি এখান থেকে বিদায় নেওয়ার জন্য ব্যাগ প্যাকিং করছিল। আপাতত এই ম্যানশন ছেড়ে তাকে চলে যেতে হবে। সপ্তর্ষি যেন ভিয়ানকে এক মুহূর্তের জন্যও দূরে রাখতে রাজি নয়। প্রতিটা সময় এক প্রকার তার সাথে চিপকে থেকেছে। তার কখন কি প্রয়োজন সবকিছুর খেয়াল রেখেছে, যত্ন আত্মীর ত্রুটি রাখার চেষ্টা করেনি। বিষয়টা কারো কারো কাছে দৃষ্টিকটু, আবার কারো কারো কাছে ভীষণ মুগ্ধকর কোনো ব্যাপার ছিল। তবে ভিয়ান কিংবা সপ্তর্ষি কেউই এতে কোনরূপ ভ্রুক্ষেপ করল না। এদিকে সকলের অগোচরে ভিয়ান করিডোরের এক পাশে লুকিয়ে থাকা অ্যাক্সেলের দিকে এগিয়ে গেল। অ্যাক্সেল তাকে দেখে চোরের মতো দৃষ্টি নামিয়ে নিয়ে চলে যেতে নিলেই ভিয়ান তাকে নিজের গম্ভীর কণ্ঠস্বরে থামিয়ে দিল। দাঁড়াও অ্যাক্সেল। অ্যাক্সেল থমকে গিয়ে যন্ত্র চালিতের মতো দাঁড়িয়ে গেল। ভিয়ান তার সামনে গিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। তার এক হাত এখনো ব্যান্ডেজ করে রাখা। এদিকে অ্যাক্সেল ভিয়ানের দিকে দৃষ্টি রাখছে না, বারবার দৃষ্টি এদিক ওদিক করে নিচু স্বরে তাকে জিজ্ঞেস করলো, এখন তোমার ফিজিক্যাল কন্ডিশন কেমন ভিয়ান? ভিয়ান ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, নিজে আমার এই অবস্থা করে আবার নিজে জিজ্ঞেস করছো যে আমার শারীরিক অবস্থা কেমন? এত নিখুঁত অভিনয় কোত্থেকে শিখলে অ্যাক্সেল? অ্যাক্সেল তড়িৎ গতিতে মাথা উঁচিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে ভিয়ানের পানে তাকালো। তার অবিশ্বাস্য চাহনি দেখে ভিয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমার দুর্ঘটনাটা যে তুমিই করিয়েছ সেটা আমি খুব ভালো করেই জানি অ্যাক্সেল। আচ্ছা, আমার প্রতি তোমার এত ক্ষোভ কেন বলতে পারো? খুব জানতে ইচ্ছে করছে ব্যাপারটা। অ্যাক্সেল শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলল, কি সব যা তা বলছো তুমি ভিয়ান? আমি কেন তোমার অ্যাক্সিডেন্ট করাতে যাব? আমি এসব কিছু জানি না। দুর্ঘটনা হওয়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির ভেতরে আমি তোমার চেহারাটা ঝাপসা হয়ে দেখেছিলাম। তোমার গাড়িটাও আমার চেনা আছে, তাই অন্তত আমার কাছে মিথ্যে বাহানা বানানোর চেষ্টা করো না। অ্যাক্সেল আর কোনো কথা খুঁজে পেল না। অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে নিল। এই মুহূর্তে জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে নিজেকে মনে হচ্ছে তার। ভিয়ান তা ছিল হেসে নির্লিপ্ত স্বরে বলতে লাগলো, সপ্তর্ষির প্রতি তুমি অনুভূতি অনুভব করো সেটা আমি জানি, কিন্তু তাই বলে তার ভালোবাসা না পেয়ে আমাকে নিজের পথ থেকে সরিয়ে দিতে চাইবে? এতটা নিকৃষ্ট ভাবিনি আমি তোমায়, অথচ আমার ভাবনা তুমি ভুল প্রমাণ করে দিলে। অ্যাক্সেল দুই হাতের মুষ্টি শক্ত করে নিল। চোখ দুটো জ্বলে উঠল তার। হয়তো খুব দ্রুত অশ্রু বেরিয়ে আসবে দুই চোখ বেয়ে। সে মনে প্রাণে কান্না আটকানোর চেষ্টা করে নাক টানল। ভিয়ান কিছুক্ষণ যাবৎ তাকে নিরীক্ষণ করে আবারও বলতে শুরু করলো, তবে চিন্তা নিও না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। তোমাকে আমি ক্ষমা করেছি কিনা জানি না, কিন্তু আর কখনো যেন
কিন্তু আর কখনো জানো তোমাকে আমার আর সপ্তর্ষির আশেপাশে না দেখি, নাহলে আমি মানুষটা কিন্তু এতটাও ভালো নই যে তোমাকে বারবার ছেড়ে দেব। কঠোর স্বরে কথাগুলো বলে অ্যাক্সেলকে এক নাগাড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ভিয়ান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করলো। সে চলে যেতেই অ্যাক্সেলের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে মাথা উঁচিয়ে 2 হাতে নিজের চুল টেনে ধরল। তারপর সামনে তাকাতেই একটি দৃশ্য দেখে সে থমকে গেল। তার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থেকে সপ্তর্ষি তার দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই সাথে তার মুখভঙ্গি অত্যন্ত কঠোর ও বিতৃষ্ণায় ভরা। এই দৃশ্য দেখে যেন অ্যাক্সেলের পায়ের তলার মাটি সরে গেল। এদিকে অ্যাক্সেলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই সপ্তর্ষি দ্রুত বেগে ছুটে এসে তার গালে ঠাস ঠাস করে 2টি থাপ্পড় বসিয়ে দিল। 2টি থাপ্পড় মেরেই ক্ষান্ত হলো না সে। পরপর আরো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল 2 গালে। সপ্তর্ষির চোখ জোড়ায় অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। কান্না করতে করতেই সে চেঁচিয়ে অ্যাক্সেলের উদ্দেশ্যে বলে উঠল, ইউ রাস্কাল ইডিয়ট! তোমায় আমার বন্ধু ভেবেছিলাম আমি, আর তুমি কিনা আমার ভিয়ান ভাইকে মারতে চেয়েছিলে। তোমার এত বড় সাহস! তোমায় জাস্ট খুন করে ফেলবো আমি। কথাগুলো বলতে বলতে অ্যাক্সেলের বুকে অবিরত কিল ঘুষি মারতেই লাগলো সপ্তর্ষি। সেই সাথে কান্নার বাঁধ ভাঙল তার। অ্যাক্সেল আজ কোনো কথা বলল না কিংবা কোনো প্রতিক্রিয়াও দেখালো না। কেবল পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পানিও যেন শুকিয়ে গেছে তার। প্রিয় মানুষটার কাছ থেকে ঘৃণা পাওয়ার মতো শাস্তি বোধহয় পৃথিবীতে আর একটাও নেই। সপ্তর্ষি নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে অ্যাক্সেলের উদ্দেশ্যে আঙ্গুল উঁচিয়ে তেজি কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আমার চোখের সামনে যেন আর কখনো না দেখি। আমার ভিয়ান ভাইয়ার আশেপাশেও যেন তোমার ছায়াটা আর না দেখি আমি। আরেকবার আমাদের মাঝে আসার চেষ্টা করলে কিংবা আমার ভিয়ান ভাইয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমায় জাস্ট খুন করে ফেলবো। খুন! কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে হনহন করে সেখান থেকে প্রস্থান করলো সপ্তর্ষি। তার যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অ্যাক্সেলের রক্তিম চোখ থেকে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমেলি লাগেজ হাতে নিয়ে যখন ড্রয়িং রুম দিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল, তখন সপ্তর্ষি সহসা তার সামনে চলে এসে তাকে থামিয়ে দিল। আমেলি ভয়ে চমকে উঠলেও নিজেকে ধাতস্থ করে রাখল। সপ্তর্ষি আমেলির সামনে দাঁড়িয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো। এদিকে ড্রয়িং রুম ভর্তি এখনো পরিবারের সদস্যরা বসে রয়েছে। তারা তাকিয়ে তাকিয়ে সপ্তর্ষি ও আমেলির বিষয়টা দেখছে। সপ্তর্ষি আমেলিকে আপাত মস্তক দেখতে দেখতে অতিশয় শান্ত কণ্ঠে বলে উঠল, আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলে না তুমি? সেই উদ্দেশ্য সফল না হতে পারার ব্যর্থতা নিশ্চয়ই তোমার পানিতে ডুবে মরে যেতে ইচ্ছে করছে। তাহলে কি বলো, পানা পুকুরে গিয়ে তোমাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলার ব্যবস্থা আমিই করে দেই। কথাগুলো একটানা বলে থামল সপ্তর্ষি। উপস্থিত সকলে বিস্ময়ে হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। আমেলি ভয়ে কুঁচকে গিয়ে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, এসব কি কি বলছো তুমি? কেন বাংলা বুঝতে পারছো না তুমি? কিন্তু বাংলা ভাষা তো তুমি ভালোভাবেই রপ্ত করেছিলে। তাহলে তোমার ভাষায় বলবো আমি? আমেলি ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় দ্রুত গতিতে এগিয়ে যেতে নিতেই ভিয়ান দ্রুত গতিতে সোফা ছেড়ে উঠে এসে তার গালে পরপর 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। আমেলি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। ভিয়ান তাকে ফ্লোর থেকে টেনে তুলে তার 2 কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তীব্র কর্কশ কণ্ঠে বলতে লাগলো, ইউ ফকিং বিচ! এত সাহস তোর! তুই আমার সন্ধ্যাবতীকে মারতে চেয়েছিলে? তোকে তো আজ আমি মেরে ফেলবো। কথাগুলো বলতে বলতে আমিলের গালে আরো কয়েকটি থাপ্পড় বসালো ভিয়ান। এদিকে আমিলের অবস্থা খারাপ হয়ে যাবে বিধায় বাড়ির কয়েকজন সদস্য ভিয়ানকে টেনে দূরে সরালো। ভিয়ান এখনো আমিলের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তীব্র রাগে গজগজ করছে। আমিলে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। ভিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, এই মেয়েকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করবো আমি। সেই সাথে ওর ক্যারিয়ারে বরবাদ করে দেব। কথাগুলো বলে পকেট থেকে ফোন বের করে কতগুলো কল লাগালো ভিয়ান। তারপর কথা বলতে বলতে একটু দূরে সরে গেল। এদিকে এর ফাঁকে অ্যাক্সেল তেড়ে এসে এসব ঘটনা শুনতে পেয়ে আমেলিকে আরো 2টো থাপ্পড় বসালো। তারপর চিৎকার করে বলতে লাগলো, ইউ ননসেন্স বিস! তোর সাহস কি করে হলো আলচাকে আঘাত করার? তুই কোন সাহসে ওকে মারতে চেয়েছিলি? কথাগুলো বলে আমেলিকে আরো কয়েকটা থাপ্পড় বসাতে নেবে তার আগেই আমেলি তার হাত ধরে ফেলল। এরপর তীব্র রাগে চেঁচিয়ে এসে বলে উঠল, খবরদার, আমার গায়ে আরেকবার হাত তুলবে না, তো খবর আছে। তুমি এত সাধু সাচ্ছ কেন এখন? তুমিও আমার মতোই সমান অপরাধী। তুমি ভিহানের অ্যাক্সিডেন্ট করিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, তাই না?
আমিলির শেষ কথাটা যেন বাজ ফিরল গোটা ড্রয়িং রুম জুড়ে। সপ্তর্ষি ও ভিয়ান ছাড়া উপস্থিত সকলে অ্যাক্সেলের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। ফ্রেয়া থুনবার্গ হন্তদন্ত ভঙ্গিতে এগিয়ে এসে আমিলিকে জিজ্ঞেস করলেন, এসব কি বলছো আমেলি? ও কেন ভিয়ানের অ্যাক্সিডেন্ট করাতে যাবে? এলিয়াস থুনবার্গ বললেন। মিথ্যা বলা বন্ধ করো মেয়ে। আমিলি বলতে লাগলো, আমি মিথ্যা বলছি না। দরকার হলে আপনাদের নাতিকে জিজ্ঞাসা করুন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। স্বর্ণলতা এগিয়ে এসে অ্যাক্সেলকে জিজ্ঞেস করলেন। আমেলি যা বলছে তা কি সত্যি আজকে? অ্যাক্সেল কোনো কথা না বলে মাথা নিচু করে রাখল, যার উত্তর সবার কাছে স্পষ্ট। ফ্রেয়া থুনবার্গ ও এলিয়াস থুনবার্গ এক পা পিছিয়ে গেলেন। তারা যেন বিশ্বাস করতে পারছেন না অ্যাক্সেল এরকম কিছু করতে পারে। ফ্রেয়া থুনবার্গ অ্যাক্সেলের গালে দুটো থাপ্পড় মেরে চিৎকার করে জিজ্ঞেস করলেন, এমন কি তুমি কেন করলে অ্যাঞ্জেল? কি কারণে ভিয়ানের সাথে এরকম করেছিলে তুমি? অ্যাক্সেল মাথা উঁচু করে এক এক করে সবাইকে দেখতে পেল। সকলের দৃষ্টিতেই তার প্রতি ঘৃণা উপচে পড়ছে, সেই সাথে কৌতূহল ও বিস্ময়। অ্যাক্সেল ভাঙা স্বরে বলতে লাগলো, আমি কাউকে কারণ বলতে পারবো না। কেউ দয়া করে আমাকে কারণ জিজ্ঞেস করবেন না। তবে হ্যাঁ, ভিয়ান ও সুপ্তবর্ষী জীবন থেকে আমি চিরতরে দূরে সরে যাচ্ছে। আর কখনো তারা আমার মুখ দেখতে পারবে না। এই বাড়িতে, এই দেশের মাটিতে আমি আর কখনো ফিরে আসবো না। কথাগুলো বলে নিজের রুমের দিকে হনহন করে চলে গেল অ্যাক্সেল। কিছুক্ষণ পর ট্রলি ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। এদিকে এত কিছু হয়ে যাওয়ার পরও আত্মীয় ও মেহমান বলে মেহমেদ আহমেদ ও বাড়ির কিছু সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও অ্যাক্সেল তাদের কোনো কথা শুনল না। যাওয়ার আগে অবশ্য ভিয়ানো সপ্তর্ষির কাছে ক্ষমা চেয়ে গেছে। দৃষ্টি নত করে ভিয়ানো সপ্তর্ষির উদ্দেশ্যে সে করুণ কণ্ঠে বলেছে, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদের উপর দূর থেকে দোয়া থাকবে আমার সুখী হওয়ার জীবনে। ভিয়ানো সপ্তর্ষি নীরবে সবটা দেখল এবং শুনল, কিন্তু কোনো কথা বলল না। এদিকে ফ্রেয়া থুনবার্গ ও এলিয়াস থুনবার্গ সকলের কাছে ক্ষমা চেয়ে চলে যেতে নিলে স্বর্ণলতা তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আটকে রাখতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তারা থাকলেন না। নাতির অপরাধ বোধের ভার যেন তাদের উপরেই সমর্পিত হয়েছে। ভিয়ানো সপ্তর্ষির কাছে ক্ষমা চেয়ে ও তাদেরকে দোয়া করে তারাও বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে দুজন মিলে সপ্তর্ষিকে অনেক অনেক আদর দিয়ে গেলেন। সপ্তর্ষি তাদেরকে অনেক মিনতি করে আটকাতে চাইলেও তারা থাকতে পারলেন না। এর মাঝে পুলিশ এসে আমেলিকে গ্রেফতার করে নিয়ে গেল। সকলে চলে যেতেই বাড়িটা কেমন একটা ফাঁকা ও নিস্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তবে এর মাঝে পুনরায় বিস্ফোরণ ঘটালো ভিয়ানের বলা কয়েকটি বাক্য। সপ্তর্ষির হাতে হাত রেখে ভিয়ান সকলের উদ্দেশ্যে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, আমি সপ্তর্ষিকে বিয়ে করতে চাই। ওকে আমার অর্ধাঙ্গিনী বানাতে চাই। সকলের সামনে ঘোষণা দিয়ে রাখলাম, আমি আজ থেকে স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া জগতের কেউ তাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কখনো না। ভিয়ানের বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল সৈয়দ ম্যানশনের ড্রয়িং রুমে উপস্থিত সকল সদস্যরা। সপ্তর্ষি নিজেও অবাক হয়ে ভিয়ানের পানে তাকিয়ে রয়েছে। সেও হয়তো ভাবতে পারেনি যে ভিয়ান এই মুহূর্তে সকলের সামনে তাদের বিয়ের কথা বলে দিবে। অথচ ভিয়ানের মুখভঙ্গি একদম স্বাভাবিক ও শান্ত। তার যেন কোনো ভ্রুক্ষেপই হচ্ছে না এতগুলো হতবিহবল চেহারা দেখে। তবে কায়ান, জারা, মেহুল, মুস্কান, রাফসান, রুদ্র প্রত্যেকে খুশিতে উল্লসিত হয়ে উঠল। ভিয়ানের পাশে দাঁড়িয়ে তারা রীতিমতো হৈহুল্লোড় বাঁধিয়ে দিল। জেসিয়া একপাশে দাঁড়িয়ে থাকলেও আজ তার মনে কোনো রকম কষ্ট বা অপমান দেখা গেল না। বরং এই খবর শুনে সেও যেন ভীষণ খুশি হয়েছে। মেহজাবিন মাহা ছেলেদিকে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি সপ্তর্ষিকে বিয়ে করতে চাস ভিয়ান? হ্যাঁ আম্মু। আর এদিকে তোমাদের কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? আমি তো বরং অনেক খুশি হয়েছি। কথাটা বলে মুখে হাসি ফোটালেন মেহজাবিন মাহা। তারপর মাহফুজুর রহমান সিদ্দিকীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এই ব্যাপারটায় খুশি হয়েছেন? মাহফুজুর রহমান কিছুক্ষণ নিশ্চুপ থেকে পরক্ষণে মুখে হাসি ফোটালেন। তিনি হাসি মুখে ভিয়ানো সপ্তর্ষি দিকে এগিয়ে গিয়ে তাদের মাথায় হাত রাখলেন। তারপর বলতে লাগলেন, এমন পরীর মতো মিষ্টি একটা মেয়ে আমার ছেলের বউ হবে সেটা ভাবতে আমার তো প্রচণ্ড খুশি লাগছে। ওদের দুজনকে খুব সুন্দর মানাবে, মাশাল্লাহ। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। মাহফুজুর রহমান সিদ্দিকী এরপর মিসেস স্বর্ণলতা ও মেহমেদ আহমেদের দিকে এগিয়ে গিয়ে প্রসন্ন মুখে বললেন, আপনাদের কি মতামত এই বিষয়ে? আশা করি কোনো আপত্তি থাকার কথা নয়।
মেহমেদ আহমেদ কিছুটা স্ত্রীর দিকে তাকিয়ে থেকে আবার মাহফুজুর রহমানের দিকে মুখে হাসি ফুটিয়ে বললেন, না না, আমাদের আপত্তি থাকবে কেন? আপনার ছেলে বিয়ান মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট। পাত্র হিসেবেও সে যথেষ্ট পুরুষ ও সুযোগ্য। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তোমার কি অমত সরলতা? বলে স্ত্রীর দিকে তাকালেন মেহমেদ আহমেদ। স্বর্ণলতা কিছুক্ষণ চুপ করে থেকে সপ্তর্ষি ও বিয়ানের দিকে এগিয়ে গিয়ে বললেন, আমার তোমাদের বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই না এত দ্রুত তোমাদের বিয়ে হোক। সপ্তর্ষি এখনো বেশ ছোট, ওর মন মানসিকতা পরিপক্কতা পূর্ণভাবে এখনো আসেনি। আগে ওর পড়াশোনা শেষ হোক, তারপর আমি নিজে তোমাদের বিয়ে দেব। আর যেহেতু তোমরা দুজন দুজনাকে পছন্দ করো, তাই এই মুহূর্তে তোমাদের একই বাসায় অর্থাৎ ঢাকার সানশাইন ভিলাতে একসাথে থাকাটা উচিত হবে না। সপ্তর্ষি এখানে থেকেই বরং পড়াশোনা শেষ করুক, তারপর পরিপূর্ণ বয়সে তোমার সাথে আমি ওকে বিয়ে দেব। স্বর্ণলতার কথাগুলো শুনে বিয়ান ও সপ্তর্ষি দুজনের চেহারাই ফ্যাকাশে হয়ে গেল। উপস্থিত সকলেও তার কথা শুনে অবাক হয়ে গেল। তবে কারো কারো কাছে প্রস্তাবটা মনোপুত মনে হলো। তবে বিয়ান সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, কিন্তু ওকে এখন আমার সাথে বিয়ে দিলে সমস্যা কি? আমি ওর সমস্ত খেয়াল রাখতে পারবো। ও আমার কাছে মোটেও অযত্নে থাকবে না। সকলে বিয়ানের সপ্তর্ষির প্রতি এরকম অস্থিরতা দেখে বেশ অবাক হয়ে গেল। সপ্তর্ষি নিজেও লজ্জায় মাথা নুইয়ে নিল। তবে ভিয়ানের এতে কোনোরূপ ভ্রুক্ষেপ হলো না। স্বর্ণলতা ভিয়ানকে বোঝানোর ভঙ্গিতে আবারও বলতে লাগলেন, তুমি ওর খেয়াল রাখবে, আমি সেটা খুব ভালো করেই জানি বিহান। ও তোমার কাছে অযত্নে থাকবে না, খুব সুখেই থাকবে, সেটা আমি জানি। তোমাদের বিয়েটা মোটেও আমার আপত্তি নেই, তবে এই মুহূর্তে সেটা করা পক্ষপাতিত্বই আমি নই। কয়েকটা বছর অপেক্ষা করো, এরপর তোমাদের একসাথে বন্ধনে বেঁধে দেওয়ার দায়িত্ব আমার। ভিয়ান মোটেও স্বর্ণলতার কথার সাথে সহমত হতে পারল না। তবে অসভ্যতামি হয়ে যাবে বলে মুখে মুখে আর কোনো তর্কও করল না। অপরদিকে সপ্তর্ষিরও ইচ্ছে করছে ভিয়ানের প্রস্তাবে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিতে, কিন্তু চক্ষু লজ্জার ভয়ে সেটা আর বলতে পারল না সে। আজ পূর্ণিমার তিথি। অন্ধকার আকাশ জুড়ে অজস্র নক্ষত্র মণ্ডলীর মাঝ বরাবর গোল থালার ন্যায় শুভ্র চাঁদ অবস্থান করছে। বসন্তের ঝিরি ঝিরি সমীকরণ চারপাশে বারংবার দোলা দিয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশ বিধায় জোনাকি পোকারা নিজেদের শরীরে আলো বিকিরণ করতে করতে চারপাশে দ্যুতি ছড়াচ্ছে। সপ্তর্ষি নিজের রুমে চুপচাপ শুয়ে রয়েছে। বারবার এপাশ ওপাশ করেও তার ঘুম আসছে না কিছুতেই। কিছুক্ষণ আগে মুস্কানরা সকলে মিলে তাকে একজোট জ্বালিয়ে গিয়েছে। বিয়ান ভাইয়ার বউ, বিয়ান ভাইয়ার বউ বলতে বলতে তার কানের পোকা নাড়িয়ে দিয়েছে। সপ্তর্ষি লজ্জায় কখনো আড়ষ্ট ভঙ্গিতে চুপ থেকেছে, আবার কখনো বা তাদের উদ্দেশ্যে অনেক কথা বলেছে, কিন্তু কোনো কিছুই তাদের থামাতে পারেনি। হঠাৎ করে সপ্তর্ষির রুমের দরজাটা খুলে গেল। সে ঝট করে চোখ খুলে সামনে তাকালো। বাইরে থেকে আসা সাদা আলোয় একটি দীর্ঘকায় কালো অবয়ব দৃষ্টিগোচর হলো তার। অবয়বটি দ্রুত রুমের ভিতরে চলে এসে ভেতর থেকে দরজা আটকে দিল। সপ্তর্ষি হকচকিয়ে গিয়ে দ্রুত বিছানায় উঠে বসল। সে কিছুটা ভয় পেয়ে যাওয়ায় চিৎকার করতে চাইল। তৎক্ষণাৎ অবয়বটি ছুটে এসে তার মুখ চেপে ধরল। সপ্তর্ষি বিস্ফোরিত দৃষ্টিতে অবয়বটির দিকে তাকিয়ে থেকে অস্ফুট আওয়াজ করতে লাগলো। অবয়বটি চারপাশে একবার সতর্ক নজর বুলিয়ে নিয়ে হিসহিসিয়ে সপ্তর্ষির উদ্দেশ্যে বলল, শশ, শব্দ করিস না সন্ধ্যাপতি। সপ্তর্ষি পুরুষটির গলার আওয়াজ শুনে বুঝতে পারল যে আসলে কে এসেছে। তারপর সে নিজের মুখ থেকে ভিয়ানের হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল। তারপর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ভিয়ান দ্রুত রুমের লাইট অন করে দিল। তার ডান হাতে ধরা একটি শপিং ব্যাগ। এরপর সপ্তর্ষির দিকে ফিরে তাকাতেই সপ্তর্ষি অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এত রাতে আমার রুমে কি করছো ভিয়ান ভাইয়া? ভিয়ান শপিং ব্যাগটা পাশে রেখে সপ্তর্ষির সামনে হাঁটু গেড়ে বসে তার দুই হাত ধরে তার মুখপানে তাকিয়ে বলল, তোকে যদি বলি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে, তুই কি রাজি হবি সন্ধ্যাপতি? ভিয়ানের কথা শুনে সপ্তর্ষি ভীষণ অবাক হয়ে গেল। সে বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো ভিয়ান ভাইয়া? এত রাতে এসে আমায় এসব কি কথা বলছো তুমি? ভিয়ান চোখ মুখ শক্ত করে বলে উঠল, তুই আমাকে বিয়ে করবি কিনা সেটা বল। তুই রাজি না হলে তোকে জোর করে বিয়ে করতে পেছাবো হব না আমি। ভিয়ানের কথা শুনে সপ্তর্ষি কিছু বলার ভাষা হারিয়ে ফেলল যেন। তবুও সে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, কিন্তু আম্মু যে বলেছে আমায় পড়ালেখা শেষ হওয়ার পর। ভিয়ান অধৈর্য ভঙ্গিতে বলল, এতদিন পর্যন্ত ধৈর্য ধরার সাহস আমার নেই রে সন্ধ্যাপতি। তোকে খুব দ্রুত নিজের করতে চাই আমি। এর জন্য তোকে আজকের মধ্যে বিয়ে করব। ব্যাস, বাকি দিক আমি সামনে নেব, তুই চিন্তা করিস না।
কথাগুলো বলে পাশে রাখা শপিং ব্যাগ থেকে একটি লাল বেনারসি শাড়ি বের করলো ভিয়ান। তারপর সেটা সপ্তর্ষির গায়ে জড়িয়ে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সে। সপ্তর্ষি অবাক হয়ে একবার নিজেকে তো আরেকবার ভিয়ানকে দেখতে লাগলো। ভিয়ান বিমুগ্ধ স্বরে বলতে লাগলো, বাহ, আমার সন্ধ্যাপতি কি পৃথিবীর সবচেয়ে সুদর্শন ও রমণী বলে মনে হচ্ছে। অবশ্য আমার চোখে থাকা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটি তুই। ভিয়ানের কথাগুলো শ্রবণ করে সপ্তর্ষি ভীষণ লজ্জা পেয়ে গেল। আর রক্তিম হয়ে উঠল তার তুলতুলে ফর্সা চোখ মুখ। ভিয়ান তার লজ্জা মাখা চেহারার পানে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে তারপর নিজেকে ধাতস্থ করলো। এরপর সপ্তর্ষির হাত ধরে টেনে নিয়ে দরজা খুলে বাইরে যেতে লাগলো সে। করিডোর পেরিয়ে যাওয়ার সময় সপ্তর্ষি উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভিয়ান ভাইয়া? ভিয়ান যেতে যেতেই বলল, আজ এই মুহূর্তে তোর আর আমার বিয়ে হবে। আপাতত বিয়ের পিড়িতে বসতে একটা জায়গায় যাচ্ছে। আর আমাকে ভাইয়ে ভাইয়ে বলে এই মুহূর্তে তাকে বন্ধ করবি তুই। কল মি সাইয়া আর অনলি ভিয়ান।